আমরা ল্যাপটোটিন দশায় দেখছিলাম ক্রোমোজোম গুলা খাটো মোটা রূপ ধারণ করে এবং আলোক অনুবীক্ষণ যন্ত্রের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে আমরা দেখছিলাম একই আকৃতির ক্রোমোজোম, জাইগোটিন পর্যায়ে বলছিলাম একই আকৃতির ক্রোমোজোম জোড় সৃষ্টি করে। তো দেখো এখানে আমরা 2 জোড়া ক্রোমোজোম দেখতেছি, আমরা টোটালটার মধ্যে 2 জোড়া ক্রোমোজোম করেই দেখাবো। ইভেন আমাদের বইয়ের মধ্যে দেখো 2 জোড়া ক্রোমোজোমই দেখানো হয়েছে। এই যে এখানে দেখো আমরা দেখতেছি 2 জোড়া ক্রোমোজোম জোড় গঠন করছিল। এই জোড় গঠনের প্রক্রিয়াকে বলছিলাম সিনাপসিস, আর সৃষ্ট জোড়টাকে বলছিলাম বাইভ্যালেন্ট। তো আমাদের গতদিন পড়া এই পর্যন্ত ছিল। আজকে চলো আমরা তৃতীয় দশা, এই তৃতীয় উপদশা থেকে আজকে আমরা পরবর্তী পড়া শুরু করতেছি। আর সেই তৃতীয় উপদশাটার নাম হইতেছে প্যাকাইটিন দশা। প্যাকাইটিন সবচেয়ে ইম্পর্টেন্ট দশা। আমরা বলতে পারি প্রোফেজ ওয়ানের যে উপদশাগুলো আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদশা। এখন পর্যন্ত বোর্ড পরীক্ষাতে যতবার প্রশ্ন আসছে, যতবার মানে উদ্দীপকটা কিভাবে দেয়, এভাবে চিত্র এঁকে দেয়া বলে যে এই দশাটা বিবরণ দাও, এখানে কি কি ঘটনা ঘটে। জাস্ট উদ্দীপকটা এরকমই থাকে সাধারণত। তো আমরা দেখছি এই প্যাকাইটিন দশার ফিগারটাই সবচেয়ে বেশি দেওয়া হয়, দেয়া বলে যে এটা কোন উপদশা এবং এখানে কি কি ঘটনা ঘটে। আর যদি দুইটা চাই যে এই দশাটা বা তার আগের দশা, এই দুইটা দশার গঠন বর্ণনা করো, সাধারণত এইভাবে প্রশ্ন করা হয়। তো আমরা দেখি প্যাকাইটিন উপদশাটা আমরা জাইগোটিন পর্যন্ত পড়ছিলাম, এটা ছিল জাইগোটিন দশার চিত্র, জাইগোটিন। তো প্যাকাইটিন দশায় কি ঘটে? তো প্যাকাইটিন শব্দটা আগে আমরা একটু জানা নেই। এটা একটা গ্রিক শব্দ, প্যাকাইস শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে থিক, THICK, থিক বা পুরু বা মোটা। ক্রোমোসোম গুলা এই দশায় সবচেয়ে খাটো মোটা হয়। আমরা যেমন মনে আছে, আমরা যেমন মাইটোসিসের মেটাফেজ দশা পড়ছিলাম, ওই মেটাফেজের মধ্যে সবচেয়ে ক্রোমোসোম গুলা খাটো মোটা ছিল। আর এখানেও দেখা যায় ক্রোমোসোম সবচেয়ে খাটো ও মোটা রূপ ধারণ করে। তো এখান থেকে নামটা এই জন্যই আসছে প্যাকাইটিন, এটা হচ্ছে থিক বা পুরু বা মোটা সুতা। তো এখান থেকেই এই নামটা হয়েছে। তো চলো আমরা দেখি এখানে ফিগারটা কেমন হবে প্যাকাইটিন দশার। তো বরাবরের মতো আমরা যেভাবে আঁকি আর যেভাবে বর্ণনা করি আমরা এইভাবেই দিতেছি। একটা উদ্ভিদ কোষ আঁকতেছি, এটা একটা উদ্ভিদ কোষ। তুমি উদ্ভিদ কোষ আঁকবা আর দেখাইবা যে এটা বাইরের দিকে জড় কোষ প্রাচীর আছে। এই যে বাইরে এগুলো হইতেছে জড় কোষ প্রাচীর। আমরা প্রাণী কোষের বিভাজনটা দেখি না এখানে, কারণ প্রাণীর বিভাজনটা আরো জটিল প্রক্রিয়ায় হয়, এখানে আরো কিছু ঘটনা হয়। তো দরকার নেই, আমাদের সিলেবাসের মধ্যে এটাই আছে। আমরা এই উদ্ভিদ কোষ দিয়ে এই বর্ণনাটা দেওয়ার চেষ্টা করব। এটা ছিল জড় কোষ প্রাচীর সহ একটা প্লাজমা মেমব্রেন সহ একটা উদ্ভিদ কোষ। আর আমরা দেখতেছি তার ভিতরে কি থাকে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে। আমরা সবগুলো দশাতেই নিউক্লিয়ার মেমব্রেন মোটামুটি দেখাবো, এবং দশার শেষের দিকে দেখবো এই নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হয়ে যায়। যাই হোক, আমরা নিউক্লিয়ার মেমব্রেন দেখলাম, কোষটা দেখলাম। তো এইখানে তুমি দেখো ক্রোমোসোমটা কি হবে। ওই যে আমরা যে দেখছিলাম বাইভ্যালেন্ট তৈরি হয়, ওই বাইভ্যালেন্টের ক্রোমোসোম গুলো আমরা এখানে দেখবো আইসা মাঝ বরাবর একটা ফাটল সৃষ্টি হওয়ার ফলে ক্রোমোসোম গুলা এরকম লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে যায়। তো দেখো তারা ক্রোমোসোম গুলো লম্বালম্বি বিভাজিত হয়েছে, কিন্তু তারা সেন্ট্রোমিয়ারে এখনো যুক্ত আছে। তাহলে এখানে যে দুইটা ক্রোমোসোম আঁকলাম, ওই বড় আকৃতির দুইটা ক্রোমোসোম, আর এই পাশে আমরা দেখছিলাম ছোট আকৃতির দুইটা ক্রোমোসোম ছিল। এই ছোট আকৃতির ক্রোমোসোম একটা আঁকলাম, এই পাশে আরেকটা ছোট আকৃতির ক্রোমোসোম, তারাও কিন্তু জোড় তৈরি করছিল আর বাইভ্যালেন্ট হয়েছিল। এই বড় ক্রোমোসোমটার এই প্রান্তে নিউক্লিওলাসটাও দেখাই, নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস দুইটাই দেখা যাইতেছে। আর একটা ক্রোমোসোমকে শেড দিয়ে একটু কালো করে দিছিলাম আগের দশায়, এটাকেও সেম একই কাজ করতেছি। ওই ডান পাশের যে ক্রোমোসোমটা আছে এটাকেও একটু শেড দিয়ে কালো করে দিতেছি। তোমরা আঁকার সময় এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবা। এই পাশে ডান দিকেরটা জাস্ট এই ছিল ফিগারটা। তোমরা আঁকার সময় এরকম করে ফিগারটা এঁকে নিবা। এই দশারকে আমি কি বলছিলাম, নামটা কি এটার?
এটা নাম হচ্ছে প্যাকাইটিন, প্যাকাইটিন দশা। তো এখানে কি কি ঘটনা ঘটে আমরা পয়েন্ট করে লেখার চেষ্টা করব। তো তুমি প্রথম দশা এইভাবে লিখবা, প্রথম পয়েন্টটা এইভাবে লিখবা, বাইভ্যালেন্টের ক্রোমোজোম, বাইভ্যালেন্টের ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বাদে লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে 4টি ক্রোমাটিডে পরিণত হয়। তাহলে কি বলছি, যে বাইভ্যালেন্ট তৈরি করছিল, বাইভ্যালেন্ট এর ক্রোমোজোম বাইভ্যালেন্টের ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার কিন্তু বিভাজন হয় নাই, সেন্ট্রোমিয়ারে তারা যুক্ত আছে। তাহলে বলতে পারি যে সেন্ট্রোমিয়ার ব্যতীত, সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে কয়টা তৈরি করছে ক্রোমাটিড? 4টা, 4টা ক্রোমাটিড তৈরি করে, 4টি ক্রোমাটিডে। তোমার মনে আসে নিশ্চয়ই ক্রোমাটিড কাকে বলে। ক্রোমোজোম যখন লম্বালম্বি ভাবে বিভাজিত হয়, ক্রোমোজোম গুলো আমরা দেখছি যখন লম্বালম্বি ভাবে সে বিভাজিত হবে, তো তখন আমরা এই লম্বা এই অংশটাকে আমরা বলতেছি একটা ক্রোমাটিড, এই অংশটাকে আমরা বলতেছি আরেকটা ক্রোমাটিড। তাহলে এখানে কয়টা ক্রোমাটিড হচ্ছে? 2টা। পরবর্তীতে যখন সে বিভাজন হবে তখন তাকে আমরা বলবো ক্রোমোজোম। এখন আমরা কি বলতেছি, এখানে ক্রোমাটিড বিভাজিত হয়ে 4টি ক্রোমাটিডে পরিণত হয়। এই 4টা ক্রোমাটিড বিশিষ্ট অবস্থাটা, এই যে এখানে আমরা দেখছি কয়টা ক্রোমাটিড তৈরি হয়েছে, তাহলে 4টা। এই 4টা ক্রোমাটিড বিশিষ্ট অবস্থাকে আমরা কি বলি? টেট্রোড বলি। এই 4টা ক্রোমাটিড বিশিষ্ট অবস্থাকে কি বলা হয়? টেট্রোড বলা হয়। তো দেখো এখানে কয়টা হয়েছে, সাদার মধ্যে 2টা আছে, আর এই পাশে কালোর মধ্যে কয়টা আছে? 2টা। 1 2 3 4, 4টা ক্রোমাটিডে পরিণত হয়েছে। তো এই বাইভ্যালেন্টের 4টা, ওই পাশেও দেখো এখানেও ক্রোমোজোম গুলা 4টা ক্রোমাটিডে পরিণত হয়েছে, একে বলা হয় টেট্রোড। তো এটা ছিল প্রথম ঘটনাটা। তোমরা অবশ্যই ঘটনাগুলো এইভাবে পয়েন্ট করে লেখার চেষ্টা করবা। তারপরে হচ্ছে এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, পরের দশাটা, যে একই ক্রোমোজোম এর ক্রোমাটিডকে কি বলা হবে? সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড বলে। দেখো আমি জাস্ট খালি মুখে বলতে পারতাম, কিন্তু আমি লেখা দিতেছি যেন এই পয়েন্টগুলো তোমরা ঠিক এইভাবে লিখতে পারো, এবং খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো, কারণ এই অংশগুলো একটু জটিল। মাইটোসিসের চেয়ে এটা একটু জটিল প্রক্রিয়া, মিওসিস প্রক্রিয়াটা। আর মিওসিসের মূল ঘটনাগুলো কিন্তু এখানেই সংঘটিত হয়। তোমার মনে রাখতে হবে, জানতে হবে, মুখস্থ করতে হবে, বিশেষ করে এই ঘটনাগুলা, এখানে কি কি ঘটনা হয় এবং কোন দশাতে কি কি ঘটনাগুলো হইতেছে। তাহলে কি বলছি, একই ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। এখানে দেখো যে 2টা সাদা ক্রোমোজোম, এদেরকে আমরা কি বলবো? সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোম, এখানে আমরা দেখতেছি সাদা ক্রোমোজোম থেকে যে 2টা ক্রোমাটিড হইতেছে তাদেরকে আমরা কি বলবো? সিস্টার ক্রোমাটিড। ইভেন দেখো এখানে যে কালো ক্রোমোজোম 2টা আঁকছি, এদেরকেও আমরা বলবো সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড। তাহলে কি বলছি, একই ক্রোমোজোমের ক্রোমাটিড গুলাকে কি বলা হয়? সিস্টার ক্রোমাটিড। এবং ভিন্ন ক্রোমোজোম, পাশাপাশি যে 2টা ভিন্ন ক্রোমোজোম আছে, ভিন্ন ক্রোমোজোম এর ক্রোমাটিডকে কি বলা হবে? নন সিস্টার ক্রোমাটিড বলে। এই পয়েন্টটা ভালো করে বুঝো, একই ক্রোমোজোমের ক্রোমাটিড হইতেছে সিস্টার, আর ভিন্ন ভিন্ন ক্রোমোজোম। এখানে দেখো সাদা আর কালো 2টা ক্রোমাটিড, এই পাশেরটা সাদা ছিল আর ওই পাশেরটা সাদা, ওই পাশেরটা কালো ছিল। এই 2টাকে আমরা কি বলতেছি? নন সিস্টার ক্রোমাটিড। তো আশা করি বুঝতে পারছো জিনিসটাকে। আমি আরেকটু ক্লিয়ার করি। তো এখানে মনে করো আমি 2টা ক্রোমোজোম একা দেখাইতেছি, এই যে 2টা ক্রোমাটিড তৈরি হয়েছে, এই ক্রোমোজোম থেকে যে 2টা ক্রোমাটিড তৈরি হয়েছে, আর এখানে আমরা দেখতেছি আরেকটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমটাও দেখো কিসে পরিণত হইতেছে? ক্রোমাটিডে পরিণত হইতেছে। তাহলে এই 2টা হইতেছে সিস্টার,
আর এই দুইটাকেও আমরা বলতেছি সিস্টার, একই ক্রোমোজোমের ক্রোমাটিড এরা। কিন্তু এখানে পাশাপাশি যে দুইটা ক্রোমোজোমের ক্রোমাটিড, অর্থাৎ এই ক্রোমোজোম আর এই পাশে যে সাদা ক্রোমোজোম, ওদের দুইটার মধ্যে যে সম্পর্ক, তার এটাকে আমরা বলতেছি নন ক্রোমাটিড। সেই ক্রোমাটিড দুইটাকে আমরা বলতেছি নন ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোমের ক্রোমাটিডকে আমরা বলতেছি সিস্টার ক্রোমাটিড, আর ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড। এই তথ্যটা ভালো করে মনে রাখবা। আচ্ছা, পরে কি হয়? 3 নাম্বার দশা, 3 নাম্বার বৈশিষ্ট্য আমরা এইভাবে বলবো যে নন সিস্টার ক্রোমাটিডে, নন সিস্টার ক্রোমাটিডে কি হয়? এক বা একাধিক স্থানে, এক বা একাধিক স্থানে, ইংরেজি, আমি লাইনটা লেখানোই পরে বলতেছি, ইংরেজি এক্স অক্ষরের ন্যায়। ইংরেজি কিসের মতো হবে? কি অক্ষরের মতো? বলছি এক্স অক্ষরের ন্যায় কায়াজমা সৃষ্টি হয়। একটু আগে প্রশ্ন করছিল একজন, কায়াজমা কি? এই কায়াজমার উত্তরটা এখানে আমরা পাবো, এক্স অক্ষরের ন্যায় কায়াজমা সৃষ্টি হয়। তো ব্যাপারটা বুঝো। এই যে এখানে, এই যে এই জায়গাটা একটু খেয়াল করো, এখানে দেখো ইংরেজি এক্স এর মতো দেখা যাইতেছে। হ্যাঁ, একটা ক্রোমোজোম এরকম সাদা ক্রোমোজোম ছিল, আর একটা ক্রোমোজোম এই পাশে আমরা দেখতেছিলাম, আচ্ছা ফিগারটা নিচে হয়ে গেছে, আমি এই পাশে দেখাইতেছি। আমরা এখানে দেখছি যে ক্রোমোজোম গুলা যখন এরকম আড়াআড়ি ভাবে আছে, এই যে এই জায়গাটা খেয়াল করো কেমন দেখা যাইতেছে, অনেকটা ইংরেজি এক্স এর মতো দেখা যাইতেছে। এই জায়গাটা দেখো কেমন দেখা যাইতেছে, এক্স অক্ষরের মতো দেখা যাইতেছে। এই যে এইটুকু মিলিয়ে আর এই কালো ক্রোমোজোমটুকু মিলিয়ে, তাহলে এখানে দেখো এই ক্রোমোজোম, এই বড় ক্রোমোজোম গুলোর মধ্যে আমরা কয়টা জায়গায় দেখতেছি? এই নিচে একটা দেখতেছি, উপর একটা দেখতেছি, এক্স এর মতো রূপ ধারণ করছে। যে আমি মার্কিং করে দেখালাম, দুইটা জায়গাতে দেখা যাইতেছে এক্স এর মতো। আর এই ছোট ক্রোমোজোম গুলোর মধ্যে আমরা দেখতেছি এই একটা জায়গাতে দেখা যাইতেছে কেমন, এই এক্স এর মতো। তো আমরা এটাই বলছি, এক বা একাধিক স্থানে। বড় ক্রোমোজোমটার মধ্যে আমরা দুইটা জায়গায় দেখছি, আর ছোট ক্রোমোজোমের মধ্যে আমরা কয়টা জায়গায় দেখছি? একটা জায়গাতে এক্স এর মতো রূপ ধারণ করে। ক্রোমোজোমটা যদি আরো বড় হইতো, তাহলে আরো বেশি জায়গায় আমরা এরকম এক্স এর মতো দেখতাম, যে ইংরেজি এক্স এর মতো রূপ ধারণ করছে। আর সেই জায়গাটাকে আমরা কি বলবো? কায়াজমা বলবো। তাহলে কি বললাম পয়েন্টটা? নন সিস্টার ক্রোমাটিডে, ওই যে পাশাপাশি দুইটা ক্রোমোজোম, এর মধ্যে নন সিস্টার সম্পর্কটা আগে আমরা জানছি, যে ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। আর এখানে আমরা দেখছি এক বা একাধিক স্থানে ইংরেজি এক্স অক্ষরের ন্যায় কায়াজমা সৃষ্টি হয়। ইংরেজি এক্স অক্ষরের ন্যায় কায়াজমা সৃষ্টি হয়। পয়েন্ট আমরা কয়টা দেখলাম? 3টা পয়েন্ট। 4টা পয়েন্ট দিবা সাধারণত। আর লাস্ট পয়েন্টটা ছোট একটা পয়েন্ট দিবা এখানে, যে এখানে জিনগত বিনিময় হয়। এই কায়াজমা যেখানে সৃষ্টি হয়েছে, এই জায়গাতেই কি হবে? এখানে জিনগত বিনিময় হয়, যাকে আমরা বলি ক্রসিং ওভার। এই কায়াজমা স্থানেই এখানে কি হয়? যে বলছি যে জিনগত বিনিময়, বা এটাকে আমরা ইংলিশে কি বলি? ক্রসিং ওভার ঘটে। এখানে জিনগত বিনিময় বা ক্রসিং ওভার ঘটে। এখন যদি এমসিকিউ আসে যে কোন দশাতে ক্রসিং ওভার ঘটে, তুমি বলবা এই প্যাকাইটিন উপদশায়। তো আশা করি যে পয়েন্টগুলো বলছি বুঝতে পারছো। এখানে সবগুলো পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। কি দশা বলছে? এটা প্যাকাইটিন উপদশা। পরের দশাগুলো একটু লেস ইম্পর্টেন্ট। তো চলো আমরা দেখি পরের দশাতে কি হয়। কিন্তু পরীক্ষাতে সবচেয়ে বেশি আছে এই প্যাকাইটিন উপদশাটা। পরের উপদশাটার নাম হইতেছে ডিপ্লোটিন। প্যাকাইটিনের পরে যে দশাটা আমরা দেখবো, এটাকে আমরা বলবো ডিপ্লোটিন দশা। এখানে আগের দশার সাথে কিছু চেঞ্জ হবে, এবং খুব ভালো করে খেয়াল রাখবা যে কোনটা প্যাকাইটিন আর কোনটা ডিপ্লোটিন দশা। তোমার বইয়ের মধ্যে খেয়াল করে দেখো, দুইটা দশাকে মোটামুটি একই রকম দেখা যায়, কিন্তু তারপরও তাদের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। এই পার্থক্যগুলো তোমার ধরতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা যে এখানে আসলে অ্যাকচুয়ালি কি ঘটতেছে। প্যাকাইটিনের পরে হইতেছে যে উপদশাটা বলবো, এটা হচ্ছে কি দশা? ডিপ্লোটিন দশা।
তো তুমি আগে ভালো করে এখানে কি ঘটনাগুলো ঘটে, আগের দশার সাথে কি কি পার্থক্য আছে এটি একটু মিলিয়ে নাও। তো এখানে আমরা কি করব, আগের মতো দুইটা ক্রোমোজোম যারা কি করছে, ওই কি বলে, দুইটা ক্রোমোজোম এখানে আমরা দেখতেছি ওই সিস্টার নন সিস্টার এই অবস্থায় আছে, কিন্তু একটু পার্থক্যটা দেখো কই আছে। আমার আগের ফিগারের সাথে এই ফিগারে আমি কোথায় পার্থক্য করতেছি, এখানে কি ছিল, নিউক্লিওলাস ছিল। একটা পার্থক্য আমি বলে দিতেছি, এখানে দেখো, এখানে নিউক্লিয়ার মেমব্রেনটা আস্তে আস্তে হালকা হয়ে যাবে। নিউক্লিয়ার মেমব্রেনটা তুমি যখন আঁকবা এখানে মাঝখানে হ্যাঁ, এখানে যদি রাবার দিয়ে কাঠ পেন্সিলই তো আঁকবা, এখানে ইরেজার দিয়ে পরবর্তীতে মুছেটা দেখাইবা, যেটা আস্তে আস্তে ভাঙা যাইতেছে। এবং নিউক্লিওলাসটাও এটাও কি হয়ে যেতেছে, আস্তে আস্তে হালকা হয়ে যেতেছে। এবং আর যে পার্থক্যগুলো আমরা দেখবো এগুলা বর্ণনাতে নিয়ে আসবো। এখানে যে ছোট ক্রোমোজোম যেটা আঁকছিলাম ওইটাকেও আঁকতেছি, এখানেও দেখো তাদের মধ্যে কি কি পার্থক্যগুলো অ্যাকচুয়ালি হইতেছে, এটা যেন আমরা স্পষ্ট ধরতে পারি। খুব ভালো করে মুখস্থ করবা, যেভাবে যে পয়েন্টগুলো বলতেছে এইভাবে দিয়ে খুব ভালো করে মুখস্থ করবা। যদি না মুখস্থ করো তুমি লিখতে পারবা না, কিন্তু এই তথ্যগুলো দেখবা যে তখন তুমি আর বলতে পারতেছো না, দেখবে সবগুলো তথ্য মিলে একাকার হয়ে যাবে, এরকম একটা অবস্থা তৈরি হবে। আচ্ছা যাই হোক, পরবর্তী দশার নাম হইতেছে ডিপ্লোটিন দশা। ডিপ্লোটিন দশা, দেখি এখানে কি হয়। তুমি এখানে মনে রাখবা ডিপ্লোটিন দশার নামটা কোথা থেকে আসছে, ডিপ্লোটিন, এখানে ডিপ্লোস শব্দ থেকে আসছে। ডিপ্লোস শব্দ অর্থ হচ্ছে জোড়া। ডিপ্লোস শব্দ অর্থ কি বলছি, জোড়া বা ডাবল অবস্থা। তো দেখি এখানে কি কি ঘটনা ঘটে। এখানে তুমি বলবা ক্রোমোসোম আরো খাটো মোটা রূপ ধারণ করে, এটা কমন দশা হয়ে যাবে পরে, এটা সবখানে তুমি দিয়ে অন্তত পয়েন্ট বাড়াবা যে ক্রোমোসোম গুলা আরো খাটো মোটা হয়ে যায়, এতে ক্রোমোসোম আরো খাটো মোটা রূপ ধারণ করে। তো এখান থেকে আরো জল বিয়োজন হয়। আমরা প্রথম যে দশাটা দেখছি যে ল্যাপ্টোটিন দশা, জাইগোটিন দশা, ওই অবস্থা থেকে ক্রোমোসোম দেখা যায় আরো জল বিয়োজন হয়, ফলে ক্রোমোসোম গুলা কি হয়, আরো খাটো মোটা হইতে থাকে। তো এটা ছিল প্রথম। পরবর্তী পয়েন্টে তুমি এইভাবে বলবা যে বাইভ্যালেন্টের ক্রোমোসোম, এখানে যে আমরা বাইভ্যালেন্টের যে ক্রোমোসোম গুলা দেখতেছি তাদের মধ্যে একটা বিকর্ষণ বল অনুভূত হবে, আর বিকর্ষণ বলের কারণে দেখো ক্রোমোসোম গুলো আস্তে আস্তে, হ্যাঁ, এইটা কই চলে যাচ্ছে, ক্যানের দিকে, আর এই পাশের অংশটা চলে যেতেছে মেরুর দিকে। তো তোমার ফিগারের মধ্যে যেন এই স্পষ্ট এই পার্থক্যটা যেন থাকে। দেখো দুইটা ক্রোমোসোমের মাঝখানে, বাইভ্যালেন্টের ক্রোমোসোমের মাঝখানে কিন্তু দূরত্ব কিন্তু বাইরে গেছে। আগের ফিগারের সাথে দেখো পার্থক্যটা এটাই যে আগের ক্রোমোসোমের মধ্যে মাঝখানে দূরত্ব কিন্তু কম ছিল, দুইটা ক্রোমোসোম কাছাকাছি ছিল, কিন্তু এখানে আমরা দেখতেছি দূরত্ব বাইরে যাইতেছে এবং ক্রোমোসোম গুলো প্রান্তের দিকে চলে যাইতেছে। তাহলে এভাবে বলবো বাইভ্যালেন্টের ক্রোমোসোম, বাইভ্যালেন্ট এর ক্রোমোসোমের মধ্যে, বাইভ্যালেন্টের ক্রোমোসোমে এক বিকর্ষণ বল অনুভূত হয়। বিকর্ষণ বল, বিকর্ষণ বলের কারণে, অনুভূত দরকার নেই, বিকর্ষণ বলের কারণে বিকর্ষণ বলের কারণে তারা তারা কোথেকে, এই মাঝখান থেকে, মধ্যবর্তী স্থান থেকে, তার কেন্দ্রের থেকে তার মেরুর দিকে সরে যেতে থাকে, সরে যেতে থাকে। এই যে আস্তে আস্তে তার মেরুর দিকে চলে যেতেছে, প্রান্তের দিকে চলে যেতেছে, তো এই প্রান্তের দিকে সরে যাওয়াকে আমরা বলবো টার্মিনালাইজেশন। একে কি বলা হয়, একে প্রান্তীয়করণ, বা ইংলিশে আমরা যদি বলি টার্মিনালাইজেশন। টার্মিনাল মানে, টার্মিনাল হচ্ছে প্রান্ত, প্রান্তের দিকে সরে যাওয়াকে আমরা কি বলতেছি, টার্মিনালাইজেশন বলে। এই পয়েন্টটা অবশ্যই উল্লেখ করবা, কারণ এটাই হচ্ছে এই ঘটনার, এই উপদশার মেইন ঘটনা। তারপর আমরা কি বলবো, আরেকটা পয়েন্ট হইতেছে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে
দুই বা ততোধিক বাহুর মধ্যে আবর্তন হলে, দুই বা ততোধিক বাহুর পারস্পরিক আবর্তনে, দুই বা ততোধিক বাহুর পরস্পর আবর্তনে, এখানে দেখবো যে মাঝখানে যে আমরা দেখতেছি দুইটা বাহুর মধ্যে একাধিক ক্রোমোজোম হয়েছে, এখানে আমরা দেখতেছি দুইটা কায়াজমা সৃষ্টি হয়েছে। কায়াজমা যদি একাধিক হয়ে থাকে পারস্পরিক আবর্তনে, তাহলে আমরা দেখবো কত ডিগ্রি, 90 ডিগ্রি কোণ সৃষ্টি করবে, 90 ডিগ্রি কোণ। এখানে দেখো, এখানে দুইটা সেন্ট্রোমিয়ার আর এখানে কায়াজমা, এখানে মধ্যবর্তী স্থানে দেখো কত ডিগ্রি, আমরা যদি হিসাব করি 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এবং একটি কায়াজমা সৃষ্টি হলে, এখানে যদি একটি কায়াজমা সৃষ্টি হয়, সৃষ্টি হলে তাহলে কি হবে, 180 ডিগ্রি কোণ সৃষ্টি করে। এই পয়েন্টটা একটু ভালো করে বুঝো, কঠিন একটা পয়েন্ট, এবং এই পয়েন্টটা অনেকেই ক্লিয়ার হইতে পারে না। এখানে কি ঘটে, তো এখানে আমরা দেখো এই ছোট ক্রোমোসোমটার মধ্যে আমরা একটা জায়গাতে কায়াজমা তৈরি হতে দেখতেছি, এক্স এর মতো রূপ সৃষ্টি হয়েছে একটা জায়গাতে। এই বড় ক্রোমোসোমের মধ্যে আমরা দুইটা জায়গাতে কায়াজমা দেখতেছি। ওইখানে কি হবে, ওইখানে দেখো পারস্পরিক সম্পর্ক কত হবে, পারস্পরিক যে কোণটা হইতেছে এটা হইতেছে 180 ডিগ্রি। কিন্তু আমরা যখন দেখতেছি যে একটা জায়গাতে কায়াজমা সৃষ্টি হয়েছে, ওই যে ছোট ক্রোমোসোমটার মধ্যে আমরা দেখতেছি এখানে কি হয়েছে, একটা জায়গাতে কায়াজমা সৃষ্টি হয়েছে, তো এখানে কি হইতে পারে, তো এইখানে কিন্তু দেখো তারা বিপরীত মেরুর দিকে চলে যাইতেছে, বিপরীত মেরুর দিকে চলে যাইতেছে, এখনো তারা কায়াজমাতে যুক্ত আছে, এখনো তারা কিসে যুক্ত আছে, কায়াজমাতে তারা যুক্ত আছে। যখন প্রবল বিকর্ষণ বল অনুভূত হয়, এই বিকর্ষণ বলটা যখন প্রবল হইতে থাকে, বিকর্ষণ বলটা যখন প্রবলতর হইতে থাকে, তখন দেখো এখানে দেখো দুইটা কায়াজমা এবং সেন্ট্রোমিয়ার, কায়াজমা এবং সেন্ট্রোমিয়ার দেখো তারা কি হয়েছে, তারা দেখো 180 ডিগ্রি হয়ে গেছে। তাদের মাঝখানে দেখো আমরা যদি কোণ হিসাব করি 180 ডিগ্রি কোণে তারা আবর্তিত হয়ে যায়। এখানে দেখো মাঝখানে কোণ হইতেছে কত, 90 ডিগ্রি। কায়াজমা আর সেন্ট্রোমিয়ারের মাঝখানে কোণ হইতেছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। কিন্তু এখানে হ্যাঁ সেন্ট্রোমিয়ার আর কায়াজমার মাঝখানের কোণ যেহেতু একটা জায়গাতে যুক্ত আছে, প্রবল টানের কারণে, এই টার্মিনালাইজেশন গত কারণে দেখা যাইতেছে এখানে কোণ হতে পারে 180 ডিগ্রি, যে এইভাবে 180 ডিগ্রিটা বোঝানো হইতেছে। তো এই ছিল এই ঘটনা, এই দশার ঘটনাটা। তাহলে আমরা বলি এখানে কি কি হয়েছে, প্রথম দিকে দেখি ক্রোমোসোম গুলা সবচেয়ে খাটো মোটা হয়েছে। এখানে ক্রোমোসোম গুলার মধ্যে একটা বিকর্ষণ বলের কারণে তারা আস্তে আস্তে বিষুব থেকে কই যাইতেছে, মেরুর দিকে চলে যাইতেছে। এই বিকর্ষণটা কেন হয়ে থাকে, এই বিকর্ষণটা সাইটোপ্লাজমিক আবর্তনের কারণে হইতে পারে, ক্রোমোসোমীয় গতির কারণে হইতে পারে, বিকর্ষণ বলের কারণে হইতে পারে, এবং মাঝখানে আমরা যে বলতেছি বিষুবীয় অঞ্চল, এই বিষুবীয় অঞ্চলের ব্যাপকতার কারণে হতে পারে। তো এইসবের কারণে বিজ্ঞানীরা নির্ণয় করছেন যে আস্তে আস্তে তারা কি হতে থাকে, মেরুর দিকে চলে যেতে থাকে এই বিকর্ষণ বলের কারণে। আর বিকর্ষণ বলটা কেন হয় মাত্রই বললাম, এইসব কারণে দেখা যায় তারা আস্তে আস্তে তারা কেন্দ্র থেকে কোন দিকে চলে যেতে থাকে, ওই প্রান্তের দিকে চলে যেতে থাকে। আর এই প্রান্তের দিকে যাওয়াকে আমরা কি বলতেছি, টার্মিনালাইজেশন। আর বাহুগুলোর আবর্তনে এখানে 180 ডিগ্রি কোণ হতে পারে বা 90 ডিগ্রি কোণ হতে পারে। হ্যাঁ, যদি একটা জায়গাতে কায়াজমা সৃষ্টি হয় তাহলে দেখালাম এখানে কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। আর দুইটা জায়গায় কায়াজমা সৃষ্টি হলে কায়াজমা এবং সেন্ট্রোমিয়ারের মাঝখানে কত ডিগ্রি কোণ হতে পারে, 90 ডিগ্রি কোণ হতে পারে। এই জিনিসটা একটু কষ্ট করে বুঝবা এবং পরীক্ষা আসলে এই পয়েন্টগুলো দেওয়ার চেষ্টা করবা। তাহলে এটা দেখলাম ডিপ্লোটিন দশা। আমরা একদম লাস্টে চলে যেতেছি, শেষের দশাটার নাম হইতেছে, উপদশাটার নাম হইতেছে ডায়াকাইনেসিস। চলো এখানে দেখি কি হয়। ডায়াকাইনেসিস, তোমার বইয়ের মধ্যে তুমি চিত্রটা খেয়াল রাখবা। ডায়াকাইনেসিসের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কি দেখব, এখানে সম্পূর্ণরূপে আমরা ক্রসিং ওভার হয়ে গেছে এই অবস্থাটা দেখব। তাহলে পরের ফিগারটা কেমন হবে, এখানে নিউক্লিয়ার মেমব্রেনটা আরো ঝাপসা হয়ে যাবে, আরো হালকা হয়ে যাবে, এবং তারপর আমরা হালকা একটু করে দেখাবো যে এটা ছিল কি নিউক্লিয়ার মেমব্রেন, এটা একদম বিলুপ্ত প্রায়। এবং ক্রোমোসোম গুলা এখানে দেখবো যে তারা আরো বিপরীত মেরুর দিকে চলে যাবে। টাকার সময় এই দূরত্বটা বাড়ায় দিবা, সেন্ট্রোমিয়ারের দূরত্বটা বেশি থাকবে। এবং এখানেও দেখা যাবে যে তারা আবারও আমরা দেখতেছি যে এখানে প্রবল একটা বিকর্ষণ বল কাজ করতেছে এবং তারা আরো মেরুর দিকে চলে যেতেছে।
এবং ক্রোমোজোমগুলোর অংশগত বিনিময় হয়ে গেছে। এখানে আমরা দেখছিলাম এই পাশে ক্রোমোজোমটাকে কালো ক্রোমোজোম, এখানে শেড দিয়ে কালো করে রাখছিলাম। এখানে তো আর কায়াজমা হয় না, এটা সম্পূর্ণরূপে কালো। কিন্তু এই পাশে যে সাদা ক্রোমোজোম, তার মধ্যে কিছু কালো ক্রোমোজোমের অংশ দেখো বিনিময় হয়ে গেছে, জিনগত বিনিময় হয়ে গেছে, অর্থাৎ ক্রসিং ওভার হয়ে গেছে। তো এখানে আঁকার সময় এখানে উপরের দিকে এইটুকুকে কালো করে দিবা, আর এই পাশের উপর অংশটুকু সাদা থাকবে, অর্থাৎ জিনগত বিনিময় হওয়ার পরে ক্রোমোজোমটা এই অবস্থা প্রাপ্ত হবে। এই ফিগারটা এরকম হবে। এবং এই পাশে যে ছোট দুইটা ক্রোমোজোম আসছিল তাদের অবস্থাটা কেমন হবে এটা একটু দেখি। এই পাশে ছোট সাদা ক্রোমোজোমটা এটা এরকম দেখা যাবে, আর এই পাশে যে ছোট যে কালো ক্রোমোজোমটা ছিল তাদের মধ্যে দেখো কিরকম পরিবর্তনটা দেখা যাবে। এটা কিন্তু সম্পূর্ণ শেড দিয়ে কালো করে দিবা, আর এখানে উপরের বাহুর মধ্যে কোনো জিনগত বিনিময় হয় নাই, কিন্তু নিচের বাহুর মধ্যে আমরা দেখতেছি এখানে জিনগত বিনিময় হয়েছে। এটা নিচের অংশটা দেখো একটু সাদা করে রাখছি, আর এই পাশে যে ছোট ক্রোমোজোমটা এই পাশে এটাকে শেড দিয়ে কালো করে দিবা। তো এই হইতেছে ফিগারটা। এটাকে আমরা কি বলতেছি? ডায়াকাইনেসিস। তো এখানে দেখতেছি আমরা ক্রোমোজোমটা একদম প্রান্তের দিকে চলে যাবে এবং এই প্রান্তের দিকে সমাবেশ সৃষ্টি হবে এবং পরবর্তীতে মাঝ বরাবর প্লেট সৃষ্টি হয়ে দুইটা ক্রোমোজোমে পরিণত হবে। এই প্রান্তের দিকে চলে যাইতেছে প্রান্তীয় সমাবেশ, এখান থেকে এরকম নাম হয়েছে ডায়াকাইনেসিস। তাহলে এখানে কি কি ঘটনাগুলো ঘটে? ক্রোমোজোম এখানে আরো খাটো মোটা হবে, ক্রোমোজোম গুলা আরো পরিধির দিকে চলে যাবে, ক্রোমোজোম গুলার মধ্যে ম্যাট্রিক্স বা ধাত্র সৃষ্টি হবে এবং দশার শেষের দিকে এই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস সম্পূর্ণভাবে অবলুপ্ত হয়ে যাবে। আমি আবারও বলতেছি এখানে কি কি হবে? ক্রোমোজোম আরো খাটো মোটা হবে এবং বাইভ্যালেন্টটা আরো পরিধির দিকে চলে যাবে, এবং পরে কি বলবো যে এখানে আসার পরে ক্রোমোজোম গুলার মধ্যে ম্যাট্রিক্স বা ধাত্র সৃষ্টি হবে এবং দশার শেষের দিকে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এগুলো অবলুপ্ত হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি প্রোফেজ 1 এর উপদশাগুলা। তো এখন বলো আজকের আলোচনা থেকে বা সেই প্রাথমিক আলোচনা থেকে এখান থেকে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করে প্রশ্ন করো, অথবা মেসেজ বক্স আমি এটা চালু করে রাখলাম, ওইখানে প্রশ্ন পাঠাও। সময় একদমই কম, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ, আরিফুল ইসলাম হ্যান্ড রাইজ করছো, বলো। কথা বোঝা যাইতেছে না? ক্রোমোজোম কালো করার কারণ হইতেছে দুইটা ক্রোমোজোম যে ভিন্ন, মানে দুইটা যে দুই রকম ক্রোমোজোম দুই জায়গা থেকে আসছে। একজোড়া ক্রোমোজোম মনে করো একটা একটা আসছে বাবা থেকে, একটা মায়ের থেকে। ওই বাবা মা থেকে যে ভিন্ন ভিন্ন ক্রোমোজোম গুলো আসছে বোঝানোর জন্য একটা কালো করছি, একটা সাদা করছি। মনে করো সাদাটা কোনটা? মনে করো এটা মায়ের থেকে আসছিল, আর কালোটা বাবার কাছ থেকে আসছিল। এইটা বোঝানোর জন্য যে দুই জোড়া ক্রোমোজোম দুইজনের কাছ থেকে আমরা পাইছি, ওটা বোঝানোর জন্য মনে করো এরকম সাদা কালো আমরা আলাদা করছি। তো লাইনটা কাটা যাবে যে কোনো সময়, তোমাদের আগেই বিদায় নিয়ে নিলাম। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আরো প্রশ্ন করো। সাদা কালো করার কারণ কি বুঝতে পারছো নিশ্চয়ই? দুই জোড়া ক্রোমোজোমের আমরা ভিন্নতা বুঝাইছি। বলো স্যার ধাত্র কি স্যার? ধাত্র হইতেছে ম্যাট্রিক্স। আমরা যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে পড়ছিলাম যে তরল তরল উপাদান জমে, এটাকে আমরা বলি ধাত্র বা ম্যাট্রিক্স। এটার মধ্যে মানে তরল অর্ধতরল উপাদান জমা হইতে থাকে। ও জি স্যার। আরো কারো কোনো প্রশ্ন আছে? কায়াজমা কি? অনেকবারই তো বলছি কায়াজমা যে ইংরেজি এক্স এর মতো রূপ ধারণ করছিল, হ্যাঁ, নন সিস্টার ক্রোমাটিড গুলা, এটাকে বলা হয় কায়াজমা। এই যে এখানে দেখো এক্স এর মতো রূপ ধারণ করছে না? এই যে এখানেও তো আমরা দেখতেছি যে এক্স এর মতো রূপ ধারণ করছে, ওই জায়গাটাকে আমরা কায়াজমা বলতেছি। আরো কারো কোনো প্রশ্ন থাকলে বলো। টেট্রোড কি? ওই যে চারটা ক্রোমোজোম, চারটা লম্বালম্বি ভাবে যদি আমরা ভাগ করে ফেলাই তাহলে এটা কয়টা পাইতেছি? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা ক্রোমাটিড নিয়ে যে অবস্থাটা সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলি টেট্রোড অবস্থা। ক্রসিং ওভার, ক্রসিং ওভারটা আমরা সামনের ক্লাসে পুরো ক্রসিং ওভারটা নিয়ে আলোচনা করব, তখন আরো ক্লিয়ার হবে ক্রসিং ওভারটা কি। খুব ভালো করে পড়বা, এটুকু ভালো করে মনে রাখবা।